আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, আর এই প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তার পাশে কিন্তু ভিডিওগুলোও দেওয়া থাকবে। তো দেখো, এই কোশ্চেন পেপারে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 10টির উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 10 = 10। 1 নম্বর দাগে ইলবার্ট বিলের বিরোধিতা করেন ভারতীয়রা, আফ্রিকানরা, ইউরোপীয়রা না আদিবাসীরা? তো ইলবার্ট বিল এটার বিরোধিতা করেছিলেন কারা? ইউরোপীয়রা। এরপর 2 নম্বর দাগে 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড বেন্টিং না লর্ড ক্যানিং? তো 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন। 3 নম্বর দাগে প্রশ্ন, মহলবাড়ি ব্যবস্থা চালু হয় দক্ষিণ ভারতে, উত্তর পশ্চিম ভারতে, পশ্চিম ভারতে না বাংলায়? তো মহলবাড়ি ব্যবস্থা চালু হয় উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। 4 নম্বর থেকে কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়? 1850 খ্রিস্টাব্দে, 1855 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে? তো এখানে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন চালু করা হয়? 1856 খ্রিস্টাব্দে। 5 নম্বর থেকে ওয়াহাবি আন্দোলনের প্রথম সূচনা হয় আরবে, ভারতে, ইংল্যান্ডে না পারস্যে? তো ওয়াহাবি আন্দোলনের প্রথম সূচনা হয় আরবে। 6 নম্বর থেকে ইজারাদারি ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং? তো ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। এরপর 7 নম্বর দাগে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হয় 1904 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে না 1907 খ্রিস্টাব্দে? তো সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হয় 1904 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 8 নম্বর দাগে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে? এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এটা সঠিক উত্তর হবে। 9 নম্বর দাগে জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, রাজনারায়ণ বসু, বিবেকানন্দ? তো জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু। এরপর 10 নম্বর দাগে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গান্ধীজি? তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর থেকে হুল শব্দের অর্থ কী? হুল শব্দের অর্থ দেওয়া আছে মহাজন, জমিদার, বিদ্রোহ না মালিক? তো হুল এই শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। 2 নম্বর থেকে এক কথায় উত্তর লিখতে হবে, এখানেও 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 10 = 10। 2-1 নম্বর থেকে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো উত্তর হবে লর্ড ক্যানিং। 2 নম্বর থেকে তিতুমিরের আসল নাম কি? তো তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। 3 নম্বর হচ্ছে বাংলায় অন্যতম চরমপন্থী নেতা কে ছিলেন? উত্তর লিখবে বিপিনচন্দ্র পাল। 4 নম্বর থেকে কত খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ রদ করা হয়? তো 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। ইজারাদারি বন্দোবস্তের অপর নাম কি? ইজারাদারি বন্দোবস্তের অপর নাম হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। 6 নম্বর থেকে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র এর নাম কি? উত্তর লিখবে যুগান্তর পত্রিকা। 7 নম্বর থেকে ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন? তো পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি গড়ে তোলেন। 8 নম্বর থেকে ভারত সভা কবে প্রতিষ্ঠা হয়? উত্তর লিখবে 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। এরপর 9 নম্বর থেকে প্রশ্ন, ভারতের প্রথম পাটের কারখানা কোথায় স্থাপিত হয়? উত্তর এখানে হবে হুগলির রিসরায়। এরপর 10 নম্বর থেকে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেন? উত্তর হচ্ছে দেখো লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 3 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো, 2-3টি বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 2 করে 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 সূর্যাস্ত আইন কি? তো 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। 2 নম্বর থেকে কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? তো পণ্ডিত নারায়ণ বসুর অনুপ্রেরণা ও সহযোগিতায় নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। 3 নম্বর থেকে নীল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। তো নীল বিদ্রোহের 2 জন নেতা হচ্ছেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। 4 নম্বর থেকে কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখো।
তো কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতা হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে। ওকে, এরপর দেখো কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়? তো লর্ড ডালহৌসির আমলে ভারতে সর্বপ্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তার আমলে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল রেলপথ স্থাপিত হয়। 6 নম্বর দেখে স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? তো স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ছিল 1 নম্বর মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো, 2 নম্বর আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের চোখ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করা, 3 নম্বর হচ্ছে অন্ধবিশ্বাস দূর করা। তো এইগুলো ছিল স্যার সৈয়দ আহমদ খানের যে সংস্কার তার প্রধান উদ্দেশ্য। এরপর দেখো 4 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। 4-5টি বাক্যের মধ্যে লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর। নাম্বার 1 দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কী বোঝায়? তো কৃষির বাণিজ্যিকীকরণের প্রভাবে দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্যে তুলোর দাম হঠাৎ খুব কমে যায়। এই অবস্থায় উৎপাদিত দ্রব্যের দাম কমে যাওয়া এবং সাহুকার মহাজনেদের কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা, এই উভয়ের চাপে চাষিরা বিদ্রোহে সামিল হয়। 1875 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস অবধি চলা এই বিক্ষোভ দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। 2 নম্বর হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক কি? তো কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয় অপরাধীদের বিচার করার অধিকার ছিল না। এই অসাম্য দূর করার জন্য জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করতে একটি বিল আনেন। তাতে বলা হয় ভারতীয় বিচারকরা ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবেন। এর প্রতিবাদে ইউরোপীয়রা বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে বিল যাতে প্রত্যাহার না করা হয় তার জন্য ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের এই আন্দোলন ও পাল্টা আন্দোলন বিতর্ককে ইলবার্ট বিল বিতর্ক বলা হয়। 3 নম্বর হচ্ছে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল তা আলোচনা করো। তো চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির মালিকানা দেওয়া হলেও জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না। ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষের জিনিসপত্র নিলাম করত। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। 4 নম্বর দেখে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? তো বিচারক কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্র অনেক দিন ধরে বাংলার বিপ্লবীরা করছিলেন। 1908 সালের 30 এপ্রিল মুজফ্ফরপুরে কিংসফোর্ডের গাড়িতে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বোমা মারেন। কিন্তু ওই গাড়িতে মিসেস কেনেডি ও তার কন্যা ছিলেন, কিংসফোর্ড ছিলেন না। পরদিন ক্ষুদিরাম ধরা পড়েন। বিচারে ক্ষুদিরামের ফাঁসি হয়। প্রফুল্ল চাকি ধরা পড়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। ক্ষুদিরামের স্মরণে গান লেখা হয় একবার বিদায় দে মা ঘুরে আসি। 5 নম্বর হচ্ছে তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন? দেখো উত্তর লিখবে তিতুমির ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বারাসাত নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। তিনি স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজে বাদশাহ উপাধি নেন এবং ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। 1831 খ্রিস্টাব্দে বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দেগে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। 6 নম্বর দেখো অবশিল্পায়ন বলতে কী বোঝো? তো অবশিল্পায়ন কিনা 1813 খ্রিস্টাব্দের পর থেকেই কোম্পানির হাতে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। ভারতীয় শিল্প ক্রমশ কঠিন থেকে কঠিনতর প্রতিযোগিতা ও বাধার সম্মুখীন হয়। দেশীয় শিল্পগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে। একে বলে অবশিল্পায়ন। অবশিল্পায়নের ফলটা আমরা লিখছি দেখো। এর ফলে বিপুল সংখ্যক মানুষ কর্মচ্যুত হন। কারিগর ও শিল্পীরা জীবিকার জন্য চাষের কাজে যোগ দেয়। ফলে কৃষি অর্থনীতির উপর তীব্র চাপ পড়ে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিদেশি দ্রব্যে ভারতের বাজারগুলি ছেয়ে যায়। বিভিন্ন দেশীয় শিল্পের অবনমন ঘটে। তো এই হচ্ছে অবশিল্পায়ন এবং তার ফল। 5 নম্বর থেকে প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে 8-10টি বাক্যে। 8-10টি বাক্যের মধ্যে লিখতে হবে এবং প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর দেওয়া আছে। দেখো নাম্বার 1 নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। আমরা উত্তর লিখছি নীল বিদ্রোহ, এখানে পয়েন্ট করলাম। তো প্রথমে ভূমিকা লিখছি নীল বিদ্রোহ যেটা হয়েছিল 1859 থেকে 1860 খ্রিস্টাব্দের মধ্যে। তো নীল বিদ্রোহ ছিল বাংলায় নীল চাষিদের একটি ঐতিহাসিক কৃষক বিদ্রোহ।
এই বিদ্রোহের প্রধান কারণ ছিল ব্রিটিশ নীলকরদের চরম শোষণ ও অত্যাচার। বিদ্রোহের ফলে নীল চাষ বন্ধ হয়ে যায় এবং কৃষকদের অবস্থার কিছুটা উন্নতি হয়। তো প্রথমে আমরা লিখছি নীল বিদ্রোহের কারণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক শোষণ। নীলকর সাহেবেরা কৃষকদের জোর করে কম দামে নীল চাষে বাধ্য করত এবং তাদের ন্যায্য মূল্য দিত না। তো এই ছিল অর্থনৈতিক শোষণ। ঠিক আছে, এরপর 2 নম্বর হচ্ছে জমি কেড়ে নেওয়া। নীলকররা কৃষকদের জমি কেড়ে নিত এবং তাদের কৃতদাসের মতো ব্যবহার করত। 3 নম্বর অত্যাচার ও সহিংসতা। নীলকররা কৃষকদের উপর অত্যাচার করত, মারধর করত এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিত। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ঋণের ফাঁদ। নীলকররা কৃষকদের চড়া সুদে ঋণ দিত, যা পরিশোধ করতে না পেরে কৃষকরা ঋণের জালে আবদ্ধ হয়ে যেত। এরপর আমরা লিখছি দেখো নীল বিদ্রোহের ফলাফল। 1 নম্বর হচ্ছে নীল চাষের পতন। বিদ্রোহের ফলে বাংলায় নীল চাষের ব্যাপক পতন ঘটে এবং নীলকররা বিহারে চলে যেতে বাধ্য হয়। 2 নম্বর আইন প্রণয়ন। সরকার নীল কমিশন গঠন করে এবং নীল চাষ সংক্রান্ত কিছু আইন প্রণয়ন করে, যা কৃষকদের কিছুটা স্বস্তি দেয়। 3 নম্বর হচ্ছে কৃষকদের সংগঠিত হওয়া। এই বিদ্রোহের মাধ্যমে কৃষকরা ঐক্যবদ্ধ হতে শেখে এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়। 4 নম্বর পয়েন্ট হবে দেখো সাহিত্য ও সংস্কৃতিতে প্রভাব। নীল বিদ্রোহ বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, যার প্রতিফলন আমরা বিভিন্ন সাহিত্যকর্ম ও গানে দেখতে পাই। বিদ্রোহের নেতা কারা ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এরা ছিলেন নীল বিদ্রোহের নেতা। এরপর লিখছি উপসংহার। নীল বিদ্রোহ ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ কৃষক সংগ্রাম, যা বাংলার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তো এরকমভাবে আমরা নীল বিদ্রোহ এবং তার নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলো লিখলাম। 2 নম্বর থেকে স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান আলোচনা করো। আমরা লিখছি প্রথমে ভূমিকা। নারী শিক্ষার প্রসারে, নারী শিক্ষা বা স্ত্রী শিক্ষা একই কথা, নারী শিক্ষার প্রসারে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিদ্যাসাগর উপলব্ধি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না হলে বা না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। সমাজের উন্নতির জন্য নারীদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার। 2 নম্বর প্রাথমিক উদ্যোগ। মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগরের প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ড্রিঙ্ক ওয়াটার বিটনের সঙ্গে যৌথভাবে কলকাতায় 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয়, যেটার বর্তমান নাম হচ্ছে বেথুন স্কুল, সেটা তিনি প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মিলনী প্রতিষ্ঠা। গ্রামাঞ্চলের নারীদের মধ্যে শিক্ষার প্রসারেও বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মিলনী প্রতিষ্ঠা করেন। 4 নম্বর হচ্ছে বিভিন্ন জেলায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। এগুলিতে 13,000 ছাত্রী পড়াশোনা করত। তার ব্যক্তিগত ব্যয়ে বিদ্যালয়গুলি চলত। নেক্সট 5 নম্বর হচ্ছে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা। বিদ্যাসাগর পরবর্তীকালে বিভিন্ন স্থানে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর 1890 খ্রিস্টাব্দে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে উপসংহার লিখছি আমরা। নারী শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের শৃঙ্খল মোচনই হয়ে উঠেছিল বিদ্যাসাগরের জীবনের ব্রত। তাই দেখা যায় জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি নারী শিক্ষার প্রয়াস থেকে সরে আসেননি। 3 নম্বর টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। তো মহারানীর ঘোষণাপত্র আমরা লিখছি দেখো 1857 সালের মহাবিদ্রোহ ভারতীয় ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এর ফলে ব্রিটিশ পার্লামেন্ট 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনের ভার নিজের হাতে তুলে নেন। এরই পরিপ্রেক্ষিতে 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র প্রকাশ করেন, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। তো মহারানীর ঘোষণাপত্রের মূল বিষয়গুলি হচ্ছে 1 নম্বর ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে ব্রিটিশ সরকার কোনো হস্তক্ষেপ করবে না। 2 নম্বর সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা হবে। 3 নম্বর দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ সরকার কোনো হস্তক্ষেপ করবে না। 4 নম্বর দেশীয় রাজ্যগুলির রাজন্য
বর্গ দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। 5 নম্বর, ইতিপূর্বে দেশীয় রাজাগুলির সাথে সরকারের যে সমস্ত চুক্তি হয়েছে তা বহাল থাকবে। 6 নম্বর হচ্ছে জাতি বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাবে। 7 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকার এখন থেকে এদেশে সাম্রাজ্য বিস্তার নীতি ত্যাগ করবে ইত্যাদি। তো মূল্যায়নও আমরা লিখছি, দেখো, দেশীয় রাজ্যগুলি এই প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের নিরাপদ মনে করলেও শেষ পর্যন্ত এই প্রতিশ্রুতিগুলি মিথ্যায় পর্যবসিত হয়। বস্তুত মহারানীর ঘোষণাপত্র ছিল একটি রাজনৈতিক কৌশল ও ধাপ্পা মাত্র। তো এইভাবে আমরা মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে লিখলাম, টিকা লিখলাম। যদি তোমাদের বলে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্যগুলি উল্লেখ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সম্পূর্ণ উত্তরটাই লিখবে। নেক্সট হচ্ছে তোমাদের 4 নম্বর থেকে প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে। তো দেখো, এখানে বলা হয়েছে বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল, কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল তা লেখো। আমরা উত্তর লিখছি, দেখো, বাংলাতে শরীরচর্চার প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে বিপ্লবী কার্যকলাপ সংঘটিত হতে শুরু করে। 1902 খ্রিস্টাব্দে কলকাতায় 3টি ও মেদিনীপুরে 1টি দল তৈরি হয়। এদের মধ্যে অন্যতম ছিল সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি। এই বিপ্লবী সমিতিগুলির কার্যকলাপ গোপনে চলত। 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়। যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলায় বিপ্লবীদের মুখপত্র। অর্থ জোগাড় করতে স্বদেশি ডাকাতির পাশাপাশি বিপ্লবীরা বোমা বানাতে শুরু করে। কলকাতার মানিকতলায় বোমা বানানোর কারখানা তৈরি হয়। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল বাংলার অত্যাচারী প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। বাংলায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার ডাকনাম হচ্ছে বাঘা যতীন, জার্মানি থেকে অস্ত্র আনিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেন। কিংসফোর্ডকে মারার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সরকার বিপ্লবী আন্দোলনের প্রতি চরম দমনপীড়ন চালাতে থাকেন। মানিকতলার বোমা কারখানাটির সন্ধান পান ব্রিটিশ প্রশাসন। বিভিন্ন বিপ্লবী নেতাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড দেওয়া হয়। এর ফলে বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ বড়সড় ধাক্কা খায়। এরকমভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তবে এই একটি কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তরগুলো পড়লে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে না। এরকম এটা হচ্ছে সেট 4, এরকম আরও 3টি সেট কিন্তু আপলোড করা হয়েছে হিস্ট্রি বিষয়ের। ওকে, তো এই প্রতিটা সেট অর্থাৎ 4টি সেটের প্রশ্ন তো তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেখবে কমন পাবে তার মধ্যে থেকে। ওকে, তো প্রতিটা সেট কিন্তু তোমরা পড়ে নেবে এবং যে প্রশ্ন উত্তর সেগুলো মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর যদি এর PDF ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের PDF-গুলোকে নিতে পারো। PDF-গুলো পেইড কোর্সের মধ্যে থাকবে এবং সেখান থেকে PDF-গুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তার পাশে কিন্তু ভিডিওগুলো দেওয়া থাকবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।